হ্যালো স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস আমরা আজকে আলোচনা করছি নিউটনস লজ অফ মোশনের একটি পার্ট যেটি হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগ কাকে বলে? আমরা জানি যে কোনো একটি বস্তুর যদি ভর m হয়, ভর মানে বস্তুর মধ্যে কতখানি জড় পদার্থ আছে তাকে বলছি ভর, আর বেগ বা গতিবেগ হলো একক সময়ে তার সরণকে বলা হচ্ছে তার গতিবেগ, বা সরণ মানে কোন নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলছি সরণ। তাহলে একক সময়ে যে সরণ হয় তাকে বলা হয় গতিবেগ। ভর হলো বস্তুর মধ্যে কতখানি জড় উপাদান রয়েছে তাকে বলছি ভর। এই ভর আর গতিবেগ, ভর এবং বেগের সমন্বয়ে কোন বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ। ভর এবং বেগের গুণফল দ্বারা এই ভরবেগ পরিমাপ করা হয়। কোন একটি বস্তুর ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে ওই বস্তুটির ভরবেগ p সমান m * v হবে। তাই তো? বস্তুটির যদি প্রাথমিক অবস্থায় একটি ভরবেগ থাকে, তারপরে বল প্রয়োগ করার পরে ভরবেগের পরিবর্তন হয়, তাহলে ভরবেগের পরিবর্তন ঘটাতে গেলে বলের প্রয়োজন। ধরা যাক কোন একটি বস্তুর প্রাথমিক বেগ ছিল u, তাহলে প্রাথমিক ভরবেগ ছিল ইনিশিয়াল মোমেন্টাম mu, এর উপরে আমরা বল প্রয়োগ করলাম f। এই বল প্রয়োগ করলে বস্তুটির বেগ বাড়তে বাড়তে একটা সময় গতির বিরুদ্ধে দিলে আবার কমতেও পারে। আমরা যদি গতির অভিমুখে বল প্রয়োগ করি তাহলে গতিবেগটা বাড়তে বাড়তে এক সময় ধরা যাক t সময় পরে তার গতিবেগ বেড়ে v হলো, তাহলে তার ফাইনাল মোমেন্টাম হয়ে গেল mv, অন্তিম ভরবেগ mv। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। এই ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ f সমানুপাতিক আমাদের বলা হয়েছিল p ফাইনাল - p ইনিশিয়াল / t। এখানে একটা ধ্রুবক আছে, যে ধ্রুবকটা সমানুপাতিক ধ্রুবক p ফাইনাল - p ইনিশিয়াল / t এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে mv - mu / t করে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা নিয়ে এসেছিলাম। f সমান k m * v - u / t, এটাকে বলা হয় ত্বরণ। তাহলে f সমান k m। এই k এর মানটা, m এর মান একক ভরের বস্তুর একক ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে যদি বলের একক বলি তাহলে f সমান তখন 1 ধরা যদি হয় তাহলে k এর মানটিও চলে আসবে 1। তাই আমরা f সমান ma বলি। এটা তো ভরবেগের সংরক্ষণ সূত্রের কথা নয়, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের কথা। বল প্রয়োগ করা হলে ভরবেগের পরিবর্তন হবে, তার ত্বরণ হবে। আর ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হচ্ছে বল প্রয়োগ না করা হলে কি হবে। বল প্রয়োগ যদি না করা হয় তাহলে তো স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলবে, যেটা প্রথম সূত্র। সেই প্রথম সূত্রটার মধ্যেই রয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভর যদি না পাল্টায় আর গতিবেগও যদি না পাল্টায় তাহলে ভর আর বেগের গুণফল যেটা, সেটা কোনো পাল্টাবে না, অর্থাৎ ভর এবং বেগের গুণফল ধ্রুবক থাকবে। এখানে আমরা যেটা করলাম এটা নিউটনের সেকেন্ড ল, এটা সেকেন্ড ল এর কথা বলা হলো। কিন্তু ফার্স্ট লতে যেটা বলা হচ্ছে, ফার্স্ট লতে কি বলা হচ্ছে যে বল প্রযুক্ত না হলে যে বস্তু স্থির আছে সে চিরকাল স্থির অবস্থায় থাকবে, ফার্স্ট লতে এটা বলা হয়। আর যার গতিবেগ আছে, যার গতি বল যদি প্রয়োগ না করি, ইনিশিয়াল ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটির সাথে সমান হবে, এটা হচ্ছে ফার্স্ট ল এর কথা। আর থার্ড ল এর কথা যেটা বলা হয়েছিল যে প্রত্যেক বস্তুরই উপরে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ব্যাপার থাকবে, যদি বাইরের থেকে কোনো বল একটা বস্তুর উপর কাজ করে তো সেই বস্তুটিও তার উপরে আবার একটি বল দিবে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কথা বলা হয়। দুটো ব্লক যদি এরকম পাশাপাশি রাখি, এই যদি একে যদি ঠেলা হয়, এই একে ঠেলবে, এও আবার একে ঠেলবে, আবার একে যে ঠেলছে তাকে যেমন ঠেলছে তা আঙ্গুল দিয়ে ঠেললে আঙ্গুলের উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। টু এভরি অ্যাকশন there is an equal and opposite reaction, তাই তো? থার্ড ল এর কথা আমরা বললাম, এটা হচ্ছে টু এভরি অ্যাকশন there is an equal and opposite reaction। তাহলে ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল, if 1 2 is equal to minus if 2 1,
এগুলো আমাদের নিউটনের সূত্র, এগুলো তো আমরা জেনে গেছি আগেই। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হচ্ছে বাইরের থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তু বা কোনো বস্তু সংস্থা, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল অনেকগুলো নিয়ে যা তৈরি হয়, তার টোটাল যে মোমেন্টাম, তার যে ভরবেগ, সেটা সর্বদা অপরিবর্তিত থাকবে। বাইরের থেকে বল প্রযুক্ত না হলে কি হবে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? when there is no force acting on a body, when there is no force acting on a body or system of particles, then its total linear momentum রৈখিক ভরবেগ linear momentum along a particular direction বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোন বস্তু বা বস্তু সংস্থার কোন নির্দিষ্ট দিকে রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। when there is no force acting on a body or system of particles, then its total linear momentum along a particular direction remains unchanged. remains same. তার মানে that mean when there is no force acting on a body, initial momentum is equal to final momentum. প্রাথমিক যে ভরবেগ সেটাই হবে অন্তিম ভরবেগ, that is when F is equal to 0, P initial is equal to P final. প্রাথমিক অবস্থায় ভরবেগ এবং অন্তিম অবস্থায় ভরবেগ সমান হবে, তাই তো? ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করা যায়, তৃতীয় সূত্র থেকে প্রমাণ করা যায়। দেখো আমরা দ্বিতীয় সূত্র থেকে যদি বলি, কি করে প্রুফ করবে? নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে বল সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার p ফাইনাল মাইনাস p ইনিশিয়াল বাই t। দেখো ওখানে লেখা রয়েছে সমানুপাতিক ধ্রুবক k এর মানটা তো এক ধরে নেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে যে বলের সূত্র, এটা হচ্ছে বলের পরিমাপ। এখন যদি বলটা 0 হয়, এটাকে আমরা প্রুফ করছি, এই জায়গাতে আমরা প্রুফটা করে নিচ্ছি। তাহলে দেখো যদি f তোমার 0 হয়ে যায়, f এক্সটারনাল কোন একটা বডির উপর যে ফোর্স f এক্সটারনালটা যদি 0 হয়ে যায়, তাহলে তখন কি হবে না p ফাইনাল মাইনাস p ইনিশিয়াল বাই t, এটা 0 হবে। তাহলে p ফাইনাল ইজ ইকুয়াল টু p ইনিশিয়াল হবে, অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করা গেল। এরকম নিউটনের তৃতীয় সূত্র থেকেও রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ করা যায়। নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হচ্ছে? এখানে লেখা আছে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখান থেকে কি করে নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব? দেখো আমরা এখানে লিখেছি যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা আমরা এখানে লিখছি লটা লিখে নেবে কথাটা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্টেটমেন্টটা এখানে লিখলাম। স্টেটমেন্টটা হচ্ছে কি বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোন বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ কোন নির্দিষ্ট দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যদি বল শূন্য হয় তাহলে প্রাথমিক ভরবেগ যা ছিল পরের ভরবেগটা তাই থাকবে। কি আমরা যদি এইভাবে লিখি
নিউটনের দ্বিতীয় সূত্রের ক্যালকুলাস ফর্ম, বল সমান ভরবেগের পরিবর্তনের হার F সমান dp/dt। এখন যদি F এর মান শূন্য হয়ে যায় তাহলে dp/dt হবে শূন্য। dp/dt কার ডিফারেন্সিয়েশন শূন্য হয়? কার ডিফারেন্সিয়েশন শূন্য হয়? কোন ধ্রুবকের। তাহলে p সমান হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ভরবেগ ধ্রুবক থাকবে। কখন বলো? এটি চলে আসছে, কিন্তু আমার কাছে তো পরিষ্কার ছবি আসছে আমার নেটটাই। তাহলে তোমাদের কিছু একটা প্রবলেম আছে বলে, নেটের প্রবলেম, নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো দেখাচ্ছে। তাই ওটা কিছু করা যাবে না, মোবাইলে চলছে আজকে। তাহলে p, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, dp/dt ইকুয়াল টু 0 হলো, ফোর্স 0 হলো, তাহলে p টা কনস্ট্যান্ট। ক্যালকুলাসে করা যেতে পারে, এটা নিউটনের সেকেন্ড ল থেকে কনজারভেশন অফ মোমেন্টামটাকে আমি করলাম। এবার থার্ড ল থেকে কি করে করা যায় দেখা যাক। আবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে থার্ড ল থেকে আবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই দুটোকে আসা যায়। আমরা প্রথমে চলে যাচ্ছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড ল, তারপরে আমরা করব নিউটনস থার্ড ল থেকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে আমরা প্রথমে করছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম টু নিউটনস থার্ড ল। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম টু নিউটনস থার্ড ল। মনে করা যাক এই জায়গাটাতে আমরা একটা জিনিস বলছি যে আমরা তো একটা বডির মতো কথা ভাবছি, কিন্তু মনে করো দুটো বডির মধ্যে ইন্টারঅ্যাকশন হলো, কলিশন হলো, তাদের মধ্যেও কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করা যাবে। কিভাবে ঘটনাটাকে আমরা একটু বলে নিই। তাহলে এখানে একটা m1 মাসের বডি, এখানে একটা m2 মাসের বডি, এই দুটো বডি একটা u1 ভেলোসিটি নিয়ে একটা u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এর মাস m1 আর এর মাস m2, এরা পরস্পরের দিকে যাচ্ছে। ধরা যাক u1 টা লেস হচ্ছে u2, তাহলে এর সামনে যেতে যেতে কোন একটা সময় এদের কলিশন হবে, সংঘর্ষ ঘটবে। যখন সংঘর্ষ ঘটবে, সংঘর্ষের সময় কি হবে না এ ওকে বল দেবে, একে বল দেবে, অ্যাকশন রিঅ্যাকশন কাজ করবে। এটা ফোর্স অন ফার্স্ট বডি গিভেন বাই সেকেন্ড বডি, এটা ফোর্স অন সেকেন্ড বডি গিভেন বাই ফার্স্ট বডি। দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, নিউটনস থার্ড ল বলে এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট। এখন এরা কলিশন হয়ে গেল, এটা কলিশন হলো, সংঘর্ষ। কলিশনের পরে কি হবে, একটা কম সময়, খুব ক্ষুদ্র সময় ডেল্টা টি টাইমের মধ্যে কলিশনটা ঘটলো, দিয়ে পরে আবার যে যা বেগে আবার চলতে থাকলো। ধরে যাক প্রথম বস্তুটার বেগ হলো v1 আর দ্বিতীয়টার বেগ হলো v2, কলিশনের পরে, সংঘর্ষের পরে। আর মাস গুলো তো পাল্টালো না, m1 আর m2 যেমন মাস সেরকমই থেকে গেল ভরগুলো। তাহলে সংঘর্ষের আগের যে ভরবেগ এবং সংঘর্ষের পরের যে ভরবেগ সেটাও সমান থাকবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বলে, বাইরের থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে। এখন নিউটনের তৃতীয় সূত্র আমরা যাব, এই সূত্রটাকে আমরা আগে বলে নিই। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা প্রয়োগ করি, দুটো বস্তুর মধ্যে যদি পারস্পরিক সংঘর্ষ ঘটে, দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তাহলে তখন যে প্রাথমিক ভরবেগ p ইনিশিয়াল সমান m1 ভরের বস্তুটির গতিবেগ u1, তাহলে ভরবেগ হলো m1 u1, দ্বিতীয় বস্তুটির ভরবেগ হলো m2 u2, তাহলে প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ হলো m1 u1 m2 u2। সংঘর্ষ ঘটে গেল, সংঘর্ষের পরে যে অন্তিম ভরবেগ p ফাইনাল সেটা কত আসবে, p ফাইনাল এর মানটা হচ্ছে m1 v1 মোমেন্টাম প্লাস m2 v2, এটা হলো m1 v1 প্লাস m2 v2, এটা হচ্ছে তোমার ফাইনাল মোমেন্টাম, প্রাথমিক ভরবেগ আর এটা অন্তিম ভরবেগ। এই প্রাথমিক এবং অন্তিম ভরবেগ, যদি ভরবেগের সংরক্ষণ সূত্রের কথা বলি, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী যেহেতু সংঘর্ষের সময় বাইরের থেকে কোনো ফোর্স কাজ করছে না, বাইরে থেকে কোনো বল নেই, শুধু নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল, সংঘর্ষের সময় অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স একটা কাজ করে, এছাড়া অন্য কোনো ফোর্স নেই। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সংঘর্ষের পূর্বের যে ভরবেগ এবং পরের ভরবেগ সমান হবে, অর্থাৎ p ইনিশিয়াল সমান p ফাইনাল হবে। এখান থেকে তোমরা লিখে নাও m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1
প্লাস m2 v2। তাহলে প্রাথমিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2, অন্তিম ভরবেগ হচ্ছে m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2 সমান অন্তিম অবস্থার মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রাথমিক অবস্থায় বস্তু সংস্থা যদি বলে, এটা সিস্টেম অফ পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকেল হচ্ছে টু বডি সিস্টেম, আর একটা বডিও হতে পারে, একটা বডি হলে আগেরটা যেটা দেখাচ্ছিলাম। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় ভরবেগ এবং অন্তিম ভরবেগ সমান হবে। এখন এখান থেকে কি করে নিউটনের তৃতীয় সূত্রে যাওয়া যায় দেখি, এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে আবার কি করে আবার এই সূত্রে ফিরে আসা যায়। আমরা চলে যাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা যে সময় সংঘর্ষটা ঘটলো ওই সময় সংঘর্ষ কালটা ডেল্টা টি ধরে নিলাম, ওই সময়ের মধ্যে বস্তুগুলোর পারস্পরিক বেগ বিনিময় হবে, কিন্তু মোট ভরবেগটা কিন্তু সর্বদা অপরিবর্তিত থাকবে। সংঘর্ষের আগে যা ছিল সংঘর্ষের পরেও তাই থাকবে। এটা আমরা দেখাই নিউটনের তৃতীয় সূত্র কিভাবে আসা যায় দেখি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র আমরা আসতে চাইছি, তারপরে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রে আবার ফিরব। হ্যালো স্টুডেন্টস, তোমাদের এখন কি লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে? বলবে একটু, এখন লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু? আমরা যাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করতে যাচ্ছি। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম টু নিউটনস থার্ড ল। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম টু নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল মানে কি? অ্যাকশন রিঅ্যাকশন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীত, এই প্রমাণটা করতে হবে নিউটনস থার্ড ল। তাহলে আমরা ধরে নিলাম যে দুটি বস্তু, একটি m1 এবং m2 ভরের বস্তু, তারা পরস্পর দিকে একই রেখা বরাবর যাচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। একই রেখা বরাবর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য আমরা ধরে যাক x অক্ষ বরাবর যাচ্ছে। m1 ভরের বস্তুর প্রাথমিক বেগ u1, m2 ভরের বস্তুর প্রাথমিক বেগ u2। তাহলে সংঘর্ষের পূর্বে m1 ভরের বস্তু এবং m2 ভরের যে বস্তু, m1 ভরের বস্তু এবং m2 ভরের বস্তুর গতিবেগ যদি u1 আর u2 হয়, তাহলে সংঘর্ষের পূর্বে যে প্রাথমিক ভরবেগ সেটা আমরা লিখছি p ইনিশিয়াল সমান m1 u1 প্লাস m2 u2। এটা সংঘর্ষের পূর্বের ভরবেগ, এই যে এখানে লেখা রয়েছে। আর সংঘর্ষ যখন ঘটলো তখন একটা ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরের মধ্যে কাজ করছে। ক্রিয়া প্রতিক্রিয়া, ধরা যাক দ্বিতীয় বস্তুর উপরে ফোর্স প্রথমটা দিল F21, আর প্রথমের উপর দ্বিতীয় বস্তু দিল আরেকটি ফোর্স F12। এই দুটি ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল, বাইরে থেকে কোনো বল নেই। আমরা প্রমাণ করব এই বল দুটি সমান এবং বিপরীত। এখন এদের সংঘর্ষ ঘটে যাওয়ার পরে তাদের বেগগুলো পাল্টে গিয়ে একটা v1 হলো m1 ভরের বস্তুটা, আর m2 ভরের বস্তুটা যদি v2 হয়, তাহলে আমরা এখন অন্তিম ভরবেগ আমরা লিখতে পারি p ফাইনাল সমান হচ্ছে কি m1 u1 m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে অন্তিম ভরবেগ। প্রাথমিক অবস্থায় ভরবেগ m1 u1 প্লাস m2 v2, অন্তিম ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী যেটা আমরা পাচ্ছি সেটা লিখতে পারি m1 p ইনিশিয়াল সমান p ফাইনাল। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী পেলাম। তাহলে আমরা m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2 এটা লিখতে পারি। কি ভেক্টর ফর্মে দিলাম, ভেক্টর না লিখলেও চলবে কারণ একই রেখা বরাবর যেখানে, তাই ভেক্টর চিহ্ন আর না দিলেও চলবে। এরপরে আমরা আসছি এই যে সংঘর্ষটা ঘটলো, এই সংঘর্ষের যে সংঘাত কাল, দুটি পরস্পরের মধ্যে যে সংঘর্ষ ঘটছে এই সময় একটি ঘাত বল কাজ করে। বলের ঘাত আর ঘাত বল কাকে বলে? বৃহৎ কোনো বল যদি কোনো বস্তুর উপরে খুব অল্প সময়ের জন্য কাজ করে তখন সেই বলটাকে বলা হয় ঘাত বল। বৃহৎ মানের বল কোনো বস্তুর উপর অল্প সময়ের জন্য কাজ করলে তাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাত হলো বল এবং বলের ক্রিয়াকাল এই দুইয়ের গুণফল। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত বা আবেগ, ইংরেজিতে বলছে ইম্পালস। ইম্পালস, ফোর্স ইনটু টাইম অফ অ্যাকশন। ইম্পালস equals to change in momentum, force into time of action
এটা হচ্ছে কি যে ইম্পালস বলা হচ্ছে, এটা মানে ভরবেগের পরিবর্তন। কি করে না, এক্স এর মধ্যে রয়েছে, এফ এর মধ্যে ডেল্টা পি বাই ডেল্টা টি ভরবেগের পরিবর্তনের হার ইনটু ডেল্টা টি, অর্থাৎ এটার মধ্যে আসছে ডেল্টা পি, অর্থাৎ ইম্পালস আই সমান ভরবেগের পরিবর্তন পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটাই হচ্ছে ইম্পালস। ইম্পালস ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে একদম হেভি হয়ে গেছে। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি মুখে বলে যাচ্ছে, একটু শুনে নাও। এখন একবার করে আসছে, একবার করে পরিষ্কার হচ্ছে, একবার করে গোলমাল হচ্ছে। আমি বলছি দেখে নাও, বলের ঘাত বা ইম্পালস, বলের ঘাত বা আবেগ কাকে বলে? বলের ঘাত এটা যে ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স হচ্ছে কি ফোর্স ইনটু টাইম অফ অ্যাকশন, ফোর্স ইনটু টাইম অফ অ্যাকশন কে বলা হচ্ছে ইম্পালস। আমরা যে ফোর্সটা দেখাচ্ছিলাম ওখানে, সেই ফোর্সটার সঙ্গে দেখা যাচ্ছে যে এই ফোর্স যদি ডেল্টা টি টাইম ধরে কাজ করে, তাহলে ইম্পালস বা রৈখিক ভরবেগে ইম্পালস হচ্ছে কি ফোর্স ইনটু টাইম অফ অ্যাকশন, যেটা প্রমাণ করা যাবে যে ভরবেগের পরিবর্তনের সমান। ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। যদি আই ইম্পালস বলি, আইকে ইম্পালস ইকুয়াল ফোর্স ইনটু টাইম অফ অ্যাকশন, টাইম অফ অ্যাকশনটাকে আমরা ডেল্টা টি নিলাম, তাহলে ডেল্টা টি টাইমের মধ্যে যে ফোর্স কাজ করছে এফ, সেই এফ ফোর্সের মানটা বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডেল্টা পি বাই ডেল্টা টি করলাম, ডেল্টা টিটা ক্যান্সেল হয়ে গেল, ডেল্টা টি ক্যান্সেল হলে ইম্পালস আই ইজিক্যাল টু ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আমরা এইখানে যেটা নিউটনস থার্ড ল আনতে চাইছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড ল, সেটাকে কিভাবে করা যায় দেখি। সেখানে আমরা করব কি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যখন অ্যাপ্লাই করছি, নিউটনের থার্ড ল থেকে পি ইনিশিয়াল ইজ ইকাল টু পি ফাইনাল আমরা লিখেছি, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম m1 u1 প্লাস m2 u2 ইজ ইকাল টু m1 v1 প্লাস m2 v2, এই ইকুয়েশনটা পেলাম। এখন আমরা যদি এই ইকুয়েশনের থেকে m1 টার্মটাকে লেফটে নিয়ে আসি এবং m2 টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাই, দিয়ে পরে একটা ইকুয়েশন আমরা ফর্ম করি, তাহলে দেখা যাবে যে সেখান থেকে m1 ইন্টু u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2 একটা ইকুয়েশন পাওয়া যাবে। যে ইকুয়েশনটাকে আমরা যে ইকুয়েশনটা থেকে আমরা প্রুভ করতে পারবো ইজিলি যে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে নিউটনস থার্ড লটা খুব সহজেই চলে আসবে। আমরা চলে আসছি যে জায়গাটা প্রুভ করতে চাইছি, যে নিউটনস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড ল। আমরা এখন যেটা করব সেটা আমরা লেফট সাইডে m1 টার্মটাকে, আমার রাইট সাইডে m2 টার্মটাকে নিয়ে যাব। দেখা যাক কি আসে। এখান থেকে যদি m1 টাকে নিয়ে আসি, u1 মাইনাস v1 হবে, u1 মাইনাস v1, এখানে m2 নিয়ে গেলে v2 মাইনাস u2 আসবে, v2 মাইনাস u2। এখন এই জায়গাতে আমি যদি মাইনাস কমন নিতাম একটা, তাহলে যে ব্যাপারটা আসবে, আচ্ছা আমি একটু অন্যভাবে লিখছি, আমরা 2টাকে আমরা লিখছি, m2 কমন নিলাম, m2 কমন নিয়ে এখানে v2 মাইনাস m2 টা ঠিকই ছিল, ওটা রাইট সাইডে নিয়ে গেলেও চলে। যাই হোক, m1 ইনটু v1 মাইনাস u1 লিখছি, রাইট সাইডে নিয়ে যাচ্ছি কিন্তু লিখছি লেফট সাইডে। কি m1 ইনটু v1 আছে, এটাকে রাইট সাইডে নিয়ে গেছি, দিয়ে m1 কমন নিলাম, তাহলে v1 মাইনাস u1 হলো ইজ ইকুয়াল টু, এটাকে লেফট সাইডে নিয়ে আসার আগে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস v2 যখন কমন চলে গেল, m2টা কমন গিয়ে পরে আমার আসছে v2 মাইনাস u2। একটু দেখে নাও, লেখাটা আমি অ্যারেঞ্জ করলাম এইভাবে। এবারে এই যে চেঞ্জটা আমরা হলো, আমরা কি করেছি, এই টার্মটাকে রাইট সাইডে নিয়ে গেছি কিন্তু লিখেছি লেফটে, আবার এই টার্মটাকে লেফটে নিয়ে এসেছি কিন্তু লিখেছি রাইটে, মাইনাসটা কমন নেওয়ার পরে। এখন এইটা যদি ডেল্টা টি টাইমের মধ্যে এদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা হয়, ইন্টারঅ্যাকশন যখন হচ্ছে, যে কলিশনটা ঘটছে, যে সময় যখন এ কে ফোর্স দিচ্ছে, এ কে ফোর্স দিচ্ছে, এটা টাইম অফ ইম্প্যাক্টটা ডেল্টা টি। তাহলে বোথ সাইডকে আমরা যদি ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই, ডেল্টা টি দিয়ে যদি ডিভাইড করি, তাহলে ডেল্টা টি টাইমের মধ্যে এখানে যে ব্যাপারটা আসছে, এটা হচ্ছে কি যে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এখান থেকে আমরা আসছে
অ্যাক্সিলারেশনের কথা, তার মানে m1 ইনটু a1 আর এটা হলো মাইনাস m2 ইনটু a2। এখান থেকে একটা পরিবর্তনের জন্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন, এই ফোর্সটা যেটা আসছে এই ফোর্সটা হলো ফার্স্ট বডির উপরে ফোর্স, সেকেন্ড বডি নিশ্চয়ই দিয়েছে কারণ বাইরে থেকে কোনো ফোর্স নেই, আর এই ফোর্সটা নিশ্চয়ই সেকেন্ড বডির উপরে কাজ করছে ফার্স্ট বডির জন্য কারণ এক্সটার্নাল কোনো ফোর্স নেই। এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নেই কারণ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমি অ্যাপ্লাই করছি। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তখনই অ্যাপ্লাই করা যাবে যখন এক্সটার্নাল ফোর্সটা জিরো, নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন কলিশন হলো, এই কলিশনের সময় কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা অ্যাপ্লাই করতে পারি এর ক্ষেত্রে। আমরা চলে আসি নিউটন, তাহলে নিউটন স্টার লটা প্রুভ করা গেল এইভাবে। নিউটন স্টার লটা প্রুভ করা গেল যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম করলাম, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম করে নিলাম। তারপরে আমরা যেটা ফিরে এলাম সেটা হলো যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্ট অ্যাক্সিলারেশনটা বার করলাম, m1 এর দিকে নিয়ে এসে আর m2 নিয়ে গেলাম ওদিকে নেগেটিভ, তাহলে অ্যাকশন ফোর্স ইকুয়াল টু রিঅ্যাকশন বাট opposite in nature, opposite in direction, so two of reaction there is an equal and opposite reaction, এটা আমাদের প্রুভ হয়ে গেল। আমরা এরপরে রিভার্স প্রবলেমটাকে প্রুভ করতে পারি। হ্যাঁ বলো স্টুডেন্টস। হ্যাঁ বলছি যে স্যার এখন স্যার শুধু শুনছি কারণ স্যার এগুলো খুব হেভি হচ্ছে লেখাগুলো, স্যার পরে তাহলে পড়ায় পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে রেকর্ডিং করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, হ্যাঁ দেখে নেবে। ঠিক আছে। তাহলে আমি যে জায়গাটা এখন করলাম এই জায়গাটা কি করলাম যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা থেকে আমরা আসতে চাইলাম যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড ল করলাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে কি বলা হয়েছে যে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হবে when there is no net external force acting on a body, এক্সটার্নাল ফোর্স নেই কিন্তু তো ইন্টারঅ্যাক্টিং ফোর্স কাজ করতেই পারে, দুটো বডির মধ্যে কলিশন হলো, কোনো কেউ ফোর্স দিল না কিন্তু তাদের মধ্যে একটা কলিশন ঘটে গেল, তো এই কলিশন যখন ঘটবে তখন তাদের মধ্যে এ ওকে একটা ফোর্স দিবে, এ কে একটা ফোর্স দিবে, একটাকে অ্যাকশন আর একটাকে যদি রিঅ্যাকশন বলি তাহলে তখন প্রুভ করা গেল, কি প্রুভ করা গেল যে অ্যাকশন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন, অ্যাকশন ইকুয়াল টু রিঅ্যাকশন বাট অপোজিট ইন ডিরেকশন। এটা দেখো আমরা স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছে আশা করি একটু আধটুকু বুঝতে পারবে, সেখান থেকে তোমাদের একটু নেট প্রবলেম রয়েছে, এখন দেখো কিছুটা পরিষ্কার এসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটাকে চেঞ্জ ইন মোমেন্টাম করে কেউ ইম্পালসও বলতে পারে, ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা এখান থেকে ওইভাবে লিখতে পারতাম যদি এই জায়গাটাকে এইভাবে না করতাম। আমি এই যে ইকুয়েশনটা লিখেছি এটাকে m1 v1 minus m1 u1 is equal to negative of m2 v2 minus m2 u2, এটা যদি বলতাম এটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য ফার্স্ট বডি। এই চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে ইম্পালস, তাহলে ফার্স্ট বডির পর ইম্পালস, ফার্স্ট বডির পর সেকেন্ড বডির জন্য ইনটু টাইম অফ অ্যাকশন, আর এটা হলো মাইনাস এ সেকেন্ড চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য সেকেন্ড বডি মানে ফোর্স অ্যাক্টিং অন দ্য সেকেন্ড বডি ইনটু টাইম অফ অ্যাকশন, এইভাবে লেখা যেত। যেহেতু দুটো টাইম এক সময় ধরে কাজ করেছে তাহলে এটাকে বলা যায় এটাকে ইম্পালস, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইম্পালস। এটা হচ্ছে ইম্পালস অ্যাক্টিং অন ফার্স্ট বডি, এটা হচ্ছে সেকেন্ড বডি নেগেটিভ। এই যে ইম্পালসের কথাগুলো এটাও লেখা যায়। তো এখান থেকে ইম্পালসের জায়গায় আসছে চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। m1 v1 minus m1 u1 ওটা হলো কি তোমার প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তন, তাহলে প্রথম বস্তুটির উপর ক্রিয়াশীল বলের ঘাত, ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত, তাহলে প্রথম বস্তুটির উপর ক্রিয়াশীল বলের ঘাত মাইনাস পরে ব্র্যাকেটের মধ্যে লিখেছি m2 v2 minus m2 u2 মানে ওটা যে দ্বিতীয় বস্তুটির ভরবেগের পরিবর্তন মানে দ্বিতীয় বস্তুটির উপর ক্রিয়াশীল বলের ঘাত। এবার বলের ঘাত মানে কি বল ইনটু বলের ক্রিয়াকাল, তাহলে F12 ইনটু ডেল্টা টি, আর এটাকেও আমরা লিখছি মাইনাস F21 ইনটু ডেল্টা টি। এই ডেল্টা টি গুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডেল্টা টি গুলো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে F12
ইজ ইকুয়াল টু মাইনাস F21 এটা আমাদের থাকছে। এটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল থেকে এই নিউটনস থার্ড ল আমাদের চলে এলো। কনজারভেশন লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড, এটাই তো টু এভরি রিঅ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। কেউ এইভাবে করতে পারে, আবার কেউ এইভাবে করতে পারে, যার যেটা সুবিধা। কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লিখে এই একটা মেথড, এটা আর এটা একটা অল্টারনেট মেথড আমরা করে দিলাম। অল্টারনেট আর একটা মেথড করলাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লেখার পরে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম P ইনিশিয়াল ইজ ইকুয়াল টু P ফাইনালটা আগে লিখে নেবে। যে তোমার এখানে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 এটা লেখার পরে তারপরে আমরা এটাকে অ্যারেঞ্জ করে এদিকে এলাম। তাহলে এইটা করতে পারি অথবা এইটা করতে পারি। ইম্পালস মানে হচ্ছে যে very large amount of force acting on a body is called impulsive force, আর impulse of force মানে হচ্ছে force into time of action is called impulse of force. Force into time of action is called impulse of force. বলের ঘাত, আর ঘাত বল হলো very large amount of force acting on a body for small duration. ফুটবলকে কিক করা, হাতুড়ি দিয়ে কোনো নেলকে হিট করা, কি হঠাৎ করে কারো মাথায় গাট্টা মারা, এগুলো হচ্ছে কি ইম্পালসিভ ফোর্স। কি উপর থেকে কোনো কিছু একটা মেঝেতে পড়ে গেল দুম করে, সেগুলো হচ্ছে ইম্পালসিভ ফোর্স। কি ইম্পালসিভ ফোর্স হচ্ছে ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন এ বডি। তার যখন কলিশন হয়, সংঘর্ষ হয়, দুটো গাড়ির মধ্যে মুখোমুখি ধাক্কা, দুটো মার্বেলের মধ্যে ঠোকাঠুকি, দুটো বলের মধ্যে সংঘর্ষ, এই সমস্তগুলোই হচ্ছে ওই সময় যে বলটা কাজ করে, খুব কম সময়ের জন্য কাজ করে, এই বলকে আমরা বলছি কি ইম্পালসিভ ফোর্স। যে বলটা ঘাত বল, এবং এই বল এবং বলটা কতক্ষণ ধরে কাজ করেছিল, সে বল এবং বলের ক্রিয়াকাল, এই দুইয়ের যদি গুণফল নেওয়া যায় তাহলে যেটা আসবে সেটাকে আমরা বলছি ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, ফোর্স ইন্টু টাইম অফ অ্যাকশন, ওটাকে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। আই একটি ভেক্টর রাশি, ইম্পালস অফ ফোর্স মানে ফোর্স ইন্টু টাইম অফ অ্যাকশন, যেটি হলো ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র পৌঁছে গেলাম ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। এবারে আমরা যদি বলি যে সংরক্ষণ সূত্র থেকে তো তৃতীয় সূত্রে গেলাম, তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রে যদি আসতে চাই সেটাও আসা যাবে। এরপরে আমরা আসছি পরেরটা, দেখো থার্ড ল থেকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। নিউটনস থার্ড ল থেকে আমরা নিউটনস থার্ড ল থেকে কিভাবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে আসবো সেটা দেখো। তাহলে আমাদের নিউটনস থার্ড ল শুরুতেই হচ্ছে F1 - F21। ধরে যাক আমরা তাহলে এখন এইখান থেকে যাচ্ছি নিউটনস থার্ড ল থেকে যাচ্ছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এরপর আমরা উল্টোটা করতে যাচ্ছি। থার্ড ল কে কি বলছে না, টু এভরি রিঅ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে F1 F21 ধরি দুটি বস্তু M1 এবং M2 এর বস্তু E1 এবং E2 বেগে পরস্পর একই দিকে একই রেখা